লাগতেছে টুপিটাতে। তাই? জি স্যার। হ্যাঁ, নন্দী কি অবস্থা, কেমন আছো? ভালো। পড়ালেখা চলতেছে না অটো পাসের চিন্তায় মগ্ন? না, হ্যাঁ, পড়ালেখা চলছে নাকি অটো পাস? অটো পাস চাই। কি মনে হয় অটো পাস কি দিয়ে দিবে? জানি না তো। কেন, তোমাদের যে ইন্টারনাল শিক্ষা গ্রুপ মন্ত্রী আছে এগুলার খবর কি? তোমাদের আমার গ্রুপ নেই, আমার তো গ্রুপ নেই। তোমাদের নির্ভরযোগ্য সূত্র কি বলছে? ওয়ালিদ কেজিএফ চ্যাপ্টার 2, হ্যাঁ এটা কি কেজিএফ চ্যাপ্টার 2 না আসা পর্যন্ত এটা থাকবে না? স্যার না, জি স্যার। চেঞ্জ করবো এটা। কখন চেঞ্জ হবে কখন? আজকে করবো দেখি। কেজিএফ এর পূর্ণরূপ কি বলতো? কেজিএফ পূর্ণরূপ কি? কই নন্দী বলো, কেজিএফ এর পূর্ণরূপটা কি? কই কথা বলে না? স্যার জানি না স্যার। কি জানি না? হ্যাঁ, না জানলে হবে? কেজিএফ পূর্ণরূপ কি জানো না? কোলার মাইন্ড গোল্ড ফিল্ড কি? কোলার মাইন্ড গোল্ড ফিল্ড। আচ্ছা যা হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি সেটা তো নিশ্চয়ই জানো নাকি? তাও জানো না? স্যার জানি। কি বলো অধ্যায় তো? 10। হ্যাঁ, অধ্যায় 10। 10, ঠিক আছে। অধ্যায় 10 হচ্ছে আর্থিক বিবরণী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মূলত আসলে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ কারণ কি, কেন বলো তো কি কারণে গুরুত্বপূর্ণ? এখান থেকে অঙ্ক আসে দুইটাই করতে হয়। পরীক্ষার দিক বিবেচনা করে, পরীক্ষার দিক যদি বিবেচনা করি তাহলে এই অধ্যায় থেকে ম্যাথ আসবে, ম্যাথমেটিক্যাল টার্ম আসবে দুইটা, দুইটাই করতে হবে। এবং দুইটাই করতে হবে বাধ্যতামূলক। এই দুইটা Yes, sir. করে তারপরে গিয়ে তুমি বাকি বাকি 5টা অঙ্ক বাছাই করবে খ বিভাগ থেকে, ঠিক আছে? অর্থাৎ ক বিভাগে Yes, sir. এগুলো করে তারপরে তুমি খ বিভাগ থেকে বাছাই করবা। বা তুমি যদি শুধু খ বিভাগ থেকে করো তাহলে 5টা করতে পারবা। 6 এবং 7 নাম্বার করতে হলে তোমাকে অবশ্যই কি এখানে এসে করতে হবে এটা। আর সেকেন্ড নাম্বার গুরুত্ব হচ্ছে তুমি যখন ভবিষ্যতে তোমার নিজের কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করবে, পরিচালনা করবে, স্বাভাবিকভাবে তোমারও ইচ্ছা হবে লাভ ক্ষতি জানা, দায় দেনা জানার, কারণ এগুলো না জানলে ব্যবসায় সঠিক অগ্রগতি করা সম্ভব হয় না, ঠিক আছে? Yes, sir. সঠিক যদি ব্যবসায় লাভ ক্ষতি বা আর্থিক অবস্থার পরিমাণ তুমি না জানো তাহলে তোমার ব্যবসায়িক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে না। আর যদি ব্যবসায়িক সিদ্ধান্ত সঠিক না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু ব্যবসায়ী সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই ব্যবসায়িক দিক থেকে তুমি যখন ভবিষ্যতে, আমরা বলা যায় এখানে সবাই কি চাকরি করবে এমন কোনো নির্দিষ্টতা আছে? হয়তো আমরা চাকরি না করে অন্য কিছু করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। সেক্ষেত্রে যখন আমি এই অঙ্কগুলো পারবো, এগুলো পারবো, তখন আমি আমার ব্যবসায়িক লাভ ক্ষতি নির্ধারণ করতে পারবো, ব্যবসায়িক সম্পদ দায় দেনার পরিমাণ নির্ধারণ করতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? তাহলে এই বিষয়ের Yes, জন্য sir. এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় তোমরা এই অধ্যায়টা সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছো এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করছো, ঠিক কিনা? Yes, sir. নন্দী, 10ম অধ্যায়ের অঙ্কগুলো কি বাসায় করা হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, করতেছি তো। কি কি অবস্থা, কি মনে হচ্ছে? এগুলো কি খুব কঠিন নাকি খুব স্যার আছে সহজ, মোটামুটি, নাকি মোটামুটি একটু জটিল আছে? একটু আছে তো। হ্যাঁ,
আছে জটিল। ওয়ালিদ কি বলে? কঠিন, আছে সহজ, মোটামুটি একটু জটিল আছে। মোটামুটি। তাহলে কঠিনও না আবার সহজও না, মোটামুটি একটু জটিলতা আছে। ঠিক আছে, Yes, sir. আবার প্র্যাকটিস করলে কিন্তু এই জটিলতা দূর হয়ে যাওয়া সম্ভব। ঠিক আছে, আমরা যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি তাহলে এই জটিলতা, দুর্বলতা ওভারকাম করে ফেলা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো তো আগে থেকেই জানি। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কি অনুসারে, কাদের নিয়ম অনুসারে জানি আমরা? প্রতিষ্ঠানটার নাম জানি? ISA 01 নামে একটা প্রতিষ্ঠান আছে, কি আছে? iOS IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আই দিয়ে কি হয়? ইন্টারন্যাশনাল, এ দিয়ে অ্যাকাউন্টিং, International স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক হিসাব রক্ষণ মান। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা আন্তর্জাতিকভাবে বিশ্বের সবগুলো দেশের যারা হিসাব বিজ্ঞান প্রস্তুত করে সবগুলো হিসাব বিজ্ঞানকে একত্রে এক সুতোয় এনেছে, অর্থাৎ একটি ধারায় একটি নিয়মের মধ্যে এনেছে বলে এদেরকে বলা হয় আইএসএ, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক হিসাব মান রক্ষাকারী একটা প্রতিষ্ঠান। তারা আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য 5টি বিবরণী নির্ধারণ করে দিয়েছে। কয়টি বিবরণী? সর্বমোট 5টি বিবরণী নির্ধারিত আছে। এই 5টি বিবরণীর মধ্যে 1 নাম্বার হচ্ছে বিশদ আয় বিবরণী। 1 নাম্বার কোন বিবরণী? বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। 2 নাম্বার হচ্ছে মালিকানা সত্ত্বের মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। 3 নাম্বার হচ্ছে বিবরণী, আর্থিক বিবরণী। 3 নাম্বারটা হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণী, আচ্ছা আচ্ছা আর্থিক বিবরণী হচ্ছে পুরা সবগুলোর নাম হচ্ছে আর্থিক বিবরণী। তার মধ্যে আর্থিক বিবরণীর একটা বিবরণী হচ্ছে কি আর্থিক অবস্থা, এবং চতুর্থটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী। এবং 5ম নাম্বারটা হচ্ছে কি আর্থিক বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট এবং টিকা। ঠিক আছে, তাহলে দেখো বিশদ আয় বিবরণী নাম থেকে বোঝা যাচ্ছে আয়ের বিস্তারিত বিবরণী। বিশদ আয় বিবরণী মানে কি? বিশদ আয় বিবরণী হচ্ছে আয়ের বিস্তারিত বিবরণী। তাহলে আমরা আয় এবং ব্যয়ের সমন্বয় করে বিশদ আয় বিবরণীটা প্রস্তুত করে আমাদের ব্যয় অতিরিক্ত আয় আছে কিনা, আয় অতিরিক্ত ব্যয় আছে কিনা এই জিনিসটা বের করব। অর্থাৎ একটি বছর সময়কালের মধ্যে আমাদের মোট কত টাকা আয় হয়েছে এবং তার বিপরীতে আমরা কত টাকা খরচ করেছি, এই বিষয়গুলো আয় বিবরণীতে উপস্থাপন করব। বুঝতে পেরেছো কিনা? তাহলে বিশদ আয় বিবরণী প্রস্তুত করব কিসের সাহায্যে? আমরা আয় এবং ব্যয়ের সাহায্যে। আয় এবং ব্যয়ের সাহায্যে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। তাহলে আয় এবং ব্যয়ের সাহায্যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হলে এখানে কতগুলো ধাপ অনুসরণ করতে হয় আমাদেরকে, কতগুলো স্টেপ বাই স্টেপ যেতে হয়। কয়টা স্টেপ অনুসরণ করতে হয় বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য? বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদেরকে কয়টি স্টেপ অনুসরণ করতে হয় জানো নন্দী? বিশদ আয় বিবরণী প্রস্তুতের জন্য আমাদেরকে 3টি স্টেপ বা 3টি ধাপ অনুসরণ করতে হবে। কয়টি ধাপ? 3টি ধাপ। তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে কি
মোট মুনাফা মোট মুনাফা। করা। মোট মুনাফা নিট মুনাফা মোট মুনাফাকে অন্য কি নাম বলা যাইতে পারে? মোট মুনাফাকে অন্য কি নাম বলতে পারি আমি? মোট লাভ বলা যেতে পারে, ঠিক আছে? মোট মুনাফাকে মোট লাভ বলা যেতে পারে, মোট আয় বলা যেতে পারে, ক্ষতি বলা যেতে পারে। ঠিক আছে? মোট লাভ বলা যেতে পারে, মোট আয় বলা যেতে পারে, ঠিক আছে? মোট লাভ বা মোট মুনাফা আমরা কিভাবে বের করতে পারি? মোট লাভ বা মোট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে নিট বিক্রয় বিক্রয় থেকে থেকে বিক্রিত বাদ দিতে হবে। পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা কি করতে পারি? মোট মুনাফা মোট মুনাফা নির্ণয় মোট লাভ করতে বা পারি। নিট বিক্রয় কিভাবে বের হবে? বিক্রয় থেকে সকল আনুষঙ্গিক খরচ বা বিক্রয় থেকে সকল আনুষঙ্গিক বিষয়গুলো যোগ বিয়োগ করে, যেমন ধারে বিক্রয় করলে বিক্রয়ের সাথে কি করতে হবে? ধারে বিক্রয়টা বিক্রয়ের সাথে কি করতে হবে? জি স্যার। ধারে বিক্রয় বিক্রয়ের সাথে কি করতে হবে? তাহলে যোগ করতে হবে। যোগ করতে হবে। বিক্রয় ফেরত বাদ দিতে হবে। বিক্রয় করতে হবে। বার্তা বাদ দিতে বাদ হবে। দিতে হবে। ঠিক আছে? বিনামূল্যে পণ্য বিতরণ, বাদ দিতে হবে। ঠিক আছে? মুনাফাবিহীন পণ্য বিতরণ, বাদ দিতে হবে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটাও বাদ দিতে হবে। এই যোগ বিয়োগ করার কাজগুলো সম্পূর্ণ করে তারপরে আমরা নিট বিক্রয় পাবো। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। কি বাদ দিব? নিট বিক্রয় থেকে কোনটা বাদ দিতে হবে? বিক্রিত পণ্যের বিক্রিত ব্যয়। পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কয়টা মনে আছে? বিক্রিত পণ্যের ব্যয় কয়টা বলছিলাম মনে আছে কি কারো? কথা বলে না। বিক্রিত পণ্যের ব্যয় মনে আছে কারো? প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক, জ্বালানি খরচ। কয়টা হলো? প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জ্বালানি খরচ, ডক চার্জ, এইগুলোকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সর্বাধিক ব্যবহৃত হয় 8টি। সর্বাধিক কয়টি ব্যবহৃত হয় বিক্রিত পণ্যের ব্যয়? 8টি। 8টি। 8টি সর্বাধিক ব্যবহৃত বিক্রিত পণ্যের ব্যয়। এই ব্যয়গুলোকে আমরা কি করব? সবগুলোকে যোগ করে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে প্রথম ধাপের উত্তর মোট মুনাফা। মুনাফা। তোমাদের অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে এটাই বের করতে বলা হয়, মোট মুনাফা নির্ণয় করো। বুঝতে পেরেছো? স্যার। এরপর হচ্ছে প্রথম ধাপ শেষ, পরের ধাপে হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয়। দ্বিতীয় ধাপে কি নির্ণয় করব আমরা? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করা যাবে? মোট মুনাফা যেটা পাবো মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে কি? পরিচালন মুনাফা। এখন পরিচালন ব্যয় তো অনেক। পরিচালন ব্যয় কতগুলো?
অনেকগুলো। অনেকগুলো। এতগুলো ব্যয় আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়, তাই আমরা কি করব, অন্যান্য ব্যয় এবং অন্যান্য বিক্রিত পণ্যের অন্যান্য ব্যয় যোগ এই দুইটা অন্যান্য মনে আয় রাখবো, বাকিগুলো হচ্ছে এই পরিচালন ব্যয়। অন্যান্য বিক্রিত পণ্যের ব্যয় কয়টা বলেছিলাম? বিক্রিত পণ্যের ব্যয় বলেছিলাম 8টা। কয়টা? 8টা। 8টা। অন্যান্য ব্যয় হচ্ছে তিন ধরনের। অন্যান্য ব্যয় কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের। একটা হচ্ছে সকল সুদজনিত ব্যয়। সুদজনিত যত প্রকারের ব্যয় রয়েছে সেটা হচ্ছে অন্যান্য বা অপরিচালন ব্যয়। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। সুদজনিত যত ব্যয় রয়েছে সেটা হচ্ছে অন্যান্য বা অপরিচালন ব্যয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপর হচ্ছে সকল ক্ষতির ব্যয়। যত রকমের ক্ষতিজনিত ব্যয় রয়েছে সেগুলো হচ্ছে অন্যান্য বা অপরিচালন ব্যয়। সকল ক্ষতিজনিত ক্ষতিজনিত ব্যয়। ঠিক আছে? তাহলে কয়টা গেল? 2টা। স্যার। এরপর হচ্ছে 2টা। শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা, এটা হচ্ছে অন্যান্য বা অপরিচালন ব্যয়। তাহলে দেখো, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়, এই 2 ধরনের ব্যয়গুলো বাদ দিলে যা থাকবে সেগুলো হচ্ছে পরিচালন ব্যয়। কোন 2 ধরনের ব্যয় বলেছি? নন্দী, মনে আছে? তাহলে পরিচালন ব্যয় কোনগুলো হবে? পরিচালন ব্যয় কোনগুলো হবে? কই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। স্যার অন্যান্য ব্যয় ছাড়া সবগুলো পরিচালন ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় তো বসায় ফেলবো, এরপরে অন্যান্য ব্যয় ছাড়া যা ব্যয় আছে সবগুলো হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাচ্ছি আমরা দ্বিতীয় ধাপের উত্তর কি, সেটা পরিচালন মুনাফা। মুনাফা। ঠিক আছে? দ্বিতীয় ধাপের ব্যয় হচ্ছে কি, পরিচালন মুনাফা। এবার পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করব যোগ এবং করব, অন্যান্য অন্যান্য ব্যয় আয় বাদ দিব। বাদ দিব। অন্যান্য আয়ের মধ্যে কি কি আছে বলতো? সুদজনিত না সরি আয় সরি। অন্যান্য আয় মনে রাখা একদম সহজ। বিক্রয় আর সেবায় হচ্ছে পরিচালন আয়। বিক্রয় এবং সেবায় হচ্ছে কোন ধরনের আয়? পরিচালনায়। আর বাকি সব অন্যান্য আয়। অর্থাৎ বিক্রয় বাদে যত রকমের আয় আছে সবগুলো হচ্ছে কি, অন্যান্য বা অন্যান্য অপরিচালন আয়। 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 আয় স্রেফ এই দুই ভাগে বসবে। একটা হচ্ছে বিক্রয় বসে যাবে প্রথমে, আর বাকি যত ধরনের আয় আছে সবগুলো কোথায় বসবে? অন্যান্য আয়ে বসবে। অন্যান্য আয়। পাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, ব্যাংক জমার সুদ, যত প্রকারের বা যত রকমের আয় আছে সবগুলো কোথায় বসবে? অন্যান্য আয়ে। অন্যান্য আয়। চালন মুনাফার সাথে অন্যান্য আয়টাকে যোগ করব এবং অন্যান্য ব্যয়টাকে বাদ দিব। তাহলে অন্যান্য বাদ দিব। ব্যয় কয়টা বলেছিলাম? অন্যান্য 3টা। ব্যয় কয় ধরনের বলেছিলাম? অন্যান্য 3 ব্যয় ধরনের। হচ্ছে 3 ধরনের। সকল সুদজনিত ব্যয়, সুদজনিত, সকল সকল ক্ষতির ব্যয়, ক্ষতিজনিত, ক্ষতিজনিত ব্যয় এবং শিক্ষানবিশ শিক্ষানবিশ ভাতা। ভাতা। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি 3 ধরনের ব্যয়। এই ব্যয়গুলোকে লাস্টে বসাবো। আয় ব্যয়গুলো যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি, নিট মুনাফা বা নিট মুনাফা। লাভ বা নিট আয়। আয়ও বলতে পারে, মুনাফাও বলতে পারে, লাভও বলতে পারে। ঠিক আছে? বুঝছো কিনা? Yes, sir. তাহলে Yes, sir. বিশদ আয় বিবরণী আমরা কয়টি ধাপে প্রস্তুত করব? বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করব? স্যার 2 ধাপে না? বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করব?
কই বলে না কেন নন্দী? বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করব? কই এখন বললাম, এখন পারতেছ না। বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করব? 3টি। কি কি সেগুলো? মোট মুনাফা, মোট লাভ, নিট লাভ, পরিচালন মুনাফা। মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা, 3টি ধাপে 3 ধরনের মুনাফা। সব সময় কি মুনাফা হবে নাকি মাঝে মধ্যে ক্ষতিও হতে পারে? ইয়েস স্যার, হতে পারে ক্ষতি। ক্ষতিও হতে হতে পারে। পারে। ঠিক আছে, অর্থাৎ ক্ষতি হলে তখন হবে কি মোট ক্ষতি, পরিচালন মোট ক্ষতি, ক্ষতি, নিট ক্ষতি। ঠিক নিট আছে, ক্ষতি। বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে এখানে বিশদ আয় বিবরণীর জন্য আয়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? আয়কে 2 ভাগে ভাগ 2 ভাগে, ভাগ একটা করা হচ্ছে হয়েছে। পরিচালন আয় আর একটা অপরিচালন বা অন্যান্য আয়। অপরিচালন। আয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? শুধুমাত্র বিক্রয় এবং সেবা আয়। বিক্রয় বাদ, সেবাই বিক্রয় এবং সেবা এটা হচ্ছে পরিচালন সেবাই আয়। ঠিক আছে, এটা একদম আর প্রথমে অন্যান্য আয়। বসবে। একদম কোথায় বসবে? প্রথম ধাপে। একদম। আর বাকি যত ধরনের আয় আছে সবগুলো হচ্ছে অন্যান্য আয়, অন্যান্য বা অপরিচালন আয়। এটা কোথায় অপরিচালন আয়। বসবে? এটা একেবারে শেষ ধাপে বসবে। ঠিক আছে। লাস্টে বলবো, শেষে। ইয়েস স্যার। আর ব্যয়কে কয়টি ভাগে ভাগ করেছে এখানে? ব্যয়কে কয়টি অংশে ভাগ করা হয়েছে? স্যার ব্যাগে 2 ভাগে ভাগ ভাগ করা হয়েছে। ব্যয়কে 2টি ভাগে ভাগ করা হয়েছে না 3টি ভাগে ভাগ করা হয়েছে? একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন বা অন্যান্য অপরিচালন ব্যয়। ব্যয়, অন্যান্য ব্যয়। কয়টি ভাগে? 3টি অংশে। 3টি। প্রথম 3 ধাপে 3টা ব্যয় বসবে। 3 ধাপে 3টা। বিক্রিত পণ্যের আর ব্যয়। দ্বিতীয় ধাপে কোনো আয় নেই, দ্বিতীয় ধাপে শুধু ব্যয় বাদ যায় যে। ঠিক আছে। ইয়েস স্যার। আর 3 ধাপের জন্য 3টা ব্যয়। প্রথম ধাপে কোন ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। দ্বিতীয় ধাপে পরিচালন ব্যয়। ব্যয়। এরপর অন্যান্য ব্যয়। দ্বিতীয় ধাপে পরিচালন ব্যয়। তৃতীয় এবং সর্বশেষ ধাপে হচ্ছে যে অন্যান্য ব্যয়। তৃতীয় এবং সর্বশেষ ধাপে হচ্ছে অন্যান্য বা অপরিচালন ব্যয়। এই হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী। ঠিক আছে। এবার পরবর্তী বিবরণী Yes, হচ্ছে কি মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। বিবরণী। পরবর্তী বিবরণী কি মালিকানা সত্ত্বের মালিকানা পরিবর্তন সত্ত্বের পরিবর্তন বিবরণী। বিবরণী। তাহলে মালিকানা সত্ত্বের কয়টা অংশ? 4টা অংশ। মূলধন যোগ আয় বাদ বিয়োগ এবং বিয়োগ উত্তোলন। নিট। অর্থাৎ মূলধনের সাথে আয়গুলো যোগ করে ব্যয় এবং উত্তোলন বাদ দিতে হয়। তাহলে আমরা আয় ব্যয়কে মিলে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ফেলেছি, তাই না? Yes, sir. আমরা আয় এবং ব্যয়ের সাহায্যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ফেলেছি। ফলে আমাদেরকে আর আয় ব্যয়গুলো করতে হবে না। আমরা বিশদ আয় বিবরণীর যে রেজাল্ট বা ফলাফল, বিশদ আয় বিবরণীর যে রেজাল্ট বা ফলাফল, সে রেজাল্টটাকে আমরা কোথায় বসাবো? মালিকানা সত্ত্ব বিবরণীতে বসাবো। অর্থাৎ মূলধনের সাথে আমরা লাভ হলে, নিট লাভ হলে যোগ করব, নিট ক্ষতি হলে কি করব? বিয়োগ করব। ঠিক আছে। Yes, sir. মূলধনের সাথে নিট লাভ বা নিট আয় হলে আমরা যোগ করব এবং নিট ক্ষতি
বা নিট মুনাফা নিট ক্ষতি হলে কি করব? বিয়োগ 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 করব, করব। ঠিক আছে। ইয়েস স্যার। এবং উত্তোলন বাদ দিব, এতটুকুই কাজ। মালিকানা সত্ত্বর বিবরণীটা একদম সহজ না ওয়ালিদ? ওয়ালিদ কি জি বলে? স্যার, মালিকানা সত্ত্ব বিবরণী সহজ না কঠিন? সহজ খুব সহজ, মোটামুটি। তাই? যদি সহজ হয়ে থাকে তোমরা তোমাদের অনুশীলনীর বইয়ের অনুশীলনী বইটা নাও, সবাই হাতে নাও। অনুশীলনী বইটা নিয়েছো? হ্যাঁ জানিস। দেখো ৮ নাম্বার প্রশ্নটা দেখো। ৮ নাম্বার প্রশ্ন কি বলেছে? এই খ, নিট মুনাফা ৪০,৫০০ টাকা ধরে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। ঠিক আছে, এটা কি করা যাবে খুব দ্রুত সময়ের মধ্যে? হুম। ৮ নাম্বার প্রশ্নের খ, নিট মুনাফা ৪০,৫০০ টাকা ধরে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। এটা একটু দ্রুত করে দিতে পারবে? কি বলে? কি পারবে? কথা বলে না। কই ওয়ালিদ? স্যার 2,53,500। 2,53,000। একটা ছবি দাও না, পিক দাও না, আমি একটু দেখি। টাইম লাগবে লিখতে, হ্যাঁ, টাইম লাগবে। আমি একটু বই থেকে করে ক্যালকুলেটর করে দিয়ে দিছি। কেন তুমি ক্যালকুলেটর করে দিয়ে দিচ্ছ কেন? এত এত শর্টকাটে দাও কেন নন্দী? স্যার নন্দী হচ্ছে দেখছো? আর একটু বাকি আছে, তা একটু বাকি।
কই হয়েছে নন্দী? ওকে, ঠিক আছে, তাইলে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। স্যার তোমরা শেষ। চলো, কিছু করার নাই, তোমরা পড়ালেখা না করলে কিছু আমাদের আর কিছু করার থাকে না। ঠিক আছে, অনলাইনে কি আর বলবো তোমাদেরকে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।